শুরু করি ভয়েস চেঞ্জার নেক্সট পার্ট ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই কিন্তু আমরা লেটকে কিভাবে ভয়েস চেঞ্জ করব সেগুলোকেও শিখব, আর প্রপার ওয়েতে শিখব। সবার আগে বলে রাখি প্রপার ওয়ে। প্রপার ওয়ে মানে শুধু বইয়ের মধ্যে যে রুলস রেগুলেশন আছে শুধু সেটা নয়, পরীক্ষার মনে রাখবে এক্সামিনার যখনই ভালো লেভেলের পরীক্ষা দিতে যাবে এক্সামিনার অপশানকে ঘোরানোর চেষ্টা করবে। তো নিজেকে কি করতে হবে, পুরো ওপেন রাখো, যেমনই অপশান আসুক না কেন, মানে সেরকমভাবেই যাতে আমরা করতে পারি। শুধু বইয়ের যে স্ট্রাকচার লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে সেটা মুখস্থ করে চলে গেলাম না, এটা কিন্তু শুধু সঠিক প্রসেস নয়। যাই হোক, ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে আগে সেটাকে আমরা বুঝে নিই। ইম্পারেটিভ সেন্টেন্স সেগুলোই যেখানে কেউ কাউকে কমান্ড দিচ্ছে, অথবা অর্ডার দিচ্ছে, অথবা রিকোয়েস্ট করছে, অথবা অ্যাডভাইস, সাজেশন, প্রহিবিশন, এই জাতীয় জিনিসগুলো যে যে সেন্টেন্সে থাকবে তাকেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। ক্লিয়ার হলো ব্যাপার? প্রহিবিশন মানে হচ্ছে কোনো মানে কোনো কিছুকে নিষিদ্ধ করা আর কি। চলো এক্সাম্পলও দেখে নিই। শাট দ্য ফ্রন্ট ডোর, তার মানে দরজাটা বন্ধ করো, মানে সামনের যে দরজাটা আছে সেটা বন্ধ করো। গেট আউট, বেরিয়ে যাও। গো, ফাইন্ড মাই লেদার জ্যাকেট, ক্লিন ইউর রুম। তো এই সমস্ত জিনিসগুলো কি দেখতে পেলাম, এগুলো হচ্ছে সব আমার ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। আচ্ছা, আরও আর একটা বৈশিষ্ট্য তুমি যদি দেখতে পাও তো আশা করি তোমরা বুঝতে পারছো একটা বৈশিষ্ট্য আছে ইম্পারেটিভ সেন্টেন্সের। দেখো প্রতিটা সেন্টেন্স শুরু হচ্ছে কি দ্বারা, ভার্ব দ্বারা। খুব ভালো করে খেয়াল করবে, ভার্ব দ্বারা, ভার্ব দ্বারা, ভার্ব দ্বারা, প্রতিটা সেন্টেন্স শুরু হচ্ছে ভার্ব দ্বারা। এখানে কোনো সাবজেক্ট বলে কিন্তু কিছু আমি দেখতে পেলাম না। সাবজেক্ট, তাহলে কি এই সেন্টেন্সের কোনো সাবজেক্ট নেই? সাবজেক্ট আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে, আর সেটা হচ্ছে ইউ। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে ইউ, প্রতিটা জায়গাতে ইউ 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 বলে রয়েছে, কিন্তু এই ইউটা না উচ্চভাবে থাকে। এই ইউটা কেউ লেখে না, কারণ দেখো আসলে ব্যাপারটা কি, ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। তুমি যখনই কাউকে বলবে যে শাট দ্য ফ্রন্ট ডোর, শাট দ্য ফ্রন্ট ডোর, তুমি ভেবে দেখো যে কোন ক্ষেত্রে তুমি এই কথাটা বলবে। অথবা তুমি যদি কাউকে বলো গেট আউট, তুমি কাকে বলবে গেট আউট? যে তোমার সামনে উপস্থিত আছে তাকেই তো বলবে। এবার যে তোমার সামনে উপস্থিত আছে তাকে কি তুমি আবার বলবে এই কথাটা, তুমি বাইরে যাও, নাকি বলবে শুধু বাইরে যাও? ভালো করে ভেবেচিন্তে বলবে। তোমার সামনে একজন ব্যক্তি রয়েছে, তুমি তাকে বললে তুমি বাইরে যাও, নাকি এটা বলা প্রেফার করবে বাইরে যাও? তোমরা বললে বাইরে যাওকে প্রেফার করব, কারণ ল্যাঙ্গুয়েজ এটা প্রেফার করবে যে কোথায় কিভাবে বললে আমার টাইমটা সেভ হবে, প্লাস মিনিংটাও পুরোপুরিভাবে পরিষ্কারভাবে ফুটে উঠবে। বুঝতে পারলাম? আমার সামনে যে রয়েছে তাকে আমি এটা বলবো না যে তুমি যাও, তাকে বলবো যাও, তাহলেই সে বুঝে যাবে, তার ক্ষেত্রে আন্ডারস্টুড হয়ে গেল। ঠিক সেই কারণে ইম্পারেটিভ সেন্টেন্সে ইউটাকে উজ্জ থাকে। কে কতটা স্মার্ট, ল্যাঙ্গুয়েজ মানেই কত স্মার্টভাবে তুমি বলছো, এটা ইম্পর্টেন্ট। এই কারণে প্রতিটা ইম্পারেটিভ সেন্টেন্সের ইউ উজ্জ থাকে, এক্সট্রা করে বলার কোনো দরকার পড়ে না ইউকে। তো খেয়াল রাখবে এই ব্যাপারটা, যে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্বের আগে যে ইউটা আছে সেটা উচ্চ অবস্থায় আছে। অবশ্যই সাবজেক্ট আছে, কিন্তু সাবজেক্টটা কেমন আছে? উচ্চ আছে। কেন? সেই কারণে আমি বলে দিলাম। যাই হোক, এটা একটা বৈশিষ্ট্য দেখতে পেলাম। আরও আর একখানা জিনিস, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হোক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক, যেখানে আমরা ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ পড়েছিলাম, সেরকম এখানেও ভাগ রয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সেও ট্রানজেটিভ ভার্ব আছে, ইনট্রানজেটিভ ভার্ব আছে। যদি তোমরা লক্ষ্য করো 2 নম্বর আর 3 নম্বর সেন্টেন্স, এটা হয়ে গেল ইনট্রানজেটিভ ভার্ব, আর বাকি 1, 4, 5 এগুলো হয়ে গেল ট্রানজেটিভ ভার্ব। এবার আমি এক এক করে বলবো ট্রানজেটিভ ভার্বের কী করে ভয়েস চেঞ্জ করতে হয়, কী করে না করতে হয়। তো শুরু করি আমরা ট্রানজেটিভ ভার্ব দিয়ে। মানে ইম্পারেটিভ সেন্টেন্সে যে ট্রানজেটিভ ভার্বগুলো আছে সেখানে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্স মানে আগে আমরা কি বুঝলাম? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আমরা বুঝলাম যেখানে কমেন্টকে বোঝানো হয়, অর্ডার, রিকোয়েস্ট। কমান্ড, অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন, প্রহিবিশন, এগুলোকেই আমরা কি বলি? ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক দেখো, আর আচ্ছা, আর তার আগে না আমরা একটা কথা আলোচনা করে নিই। সাপোজ তুমি এই জিনিসটা বললে, আগে আমাকে 1 নাম্বার, যেটা 1 নাম্বার রয়েছে, তো এদিকে দেখবে, একটু খেয়াল করবে, এই যে 1 নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে, এই সেন্টেন্সটা আগে বলো এটা রিকোয়েস্ট নাকি অর্ডার নাকি কমেন্ট? মানে অর্ডার নাকি রিকোয়েস্ট, কি এটা, নাকি অ্যাডভাইস না সাজেশন না প্রহিবিশন? তোমরা বললে যে স্যার শাট দ্য ডোর, আমি কি করে বুঝবো? এটা বুঝতে পারলাম এটা সাজেশন হয়তো হওয়ার চান্স কম, অ্যাডভাইসটাও হওয়ার চান্স কম, এখানে বেশি চান্স হচ্ছে অর্ডার আর রিকোয়েস্ট অথবা কমেন্ট হওয়ার বেশি চান্স। সাজেশনও হতে পারে, কেউ সাজেশন দিচ্ছে, বাড়ির গার্জেন সাজেশন দিচ্ছে যে শাট দ্য ফ্রন্ট ডোর,
তুমি দরজাটা বন্ধ করে রাখো, নাহলে বাইরে হনুমান আছে, বাইরে চোর আছে, ঢুকে পড়বে মেন গেট দিয়ে। ক্লিয়ার হলো? যে কোনো কিছু হতে পারে। তো আমি বলতে চাইছি যে এটা সাধারণত হওয়া উচিত যে অর্ডার অথবা রিকোয়েস্ট। তো আমি কাকে প্রেফার করব? শাট দ্য ফ্রন্ট ডোরকে কাকে প্রেফার করব? চলো আমি একটু বলার চেষ্টা করি। আমি তোমাকে বললাম শাট, আমি তোমাকে বললাম শাট দ্য ফ্রন্ট ডোর, শাট দ্য ফ্রন্ট ডোর। আবার আমি তোমাকে বললাম শাট দ্য ফ্রন্ট ডোর। দেখো তো দুটো কথার মধ্যে কোনো তফাৎ আছে কি না? তোমরা বললে তফাৎ আছে। কিসের তফাৎ আছে? টোনের তফাৎ আছে। আমি ব্যাপারটাকে খুব ভালো করে লিখে রাখি, টোনের তফাৎ আছে। যে স্পিকার তার টোনের তফাৎ আছে। টোন মানে বুঝতে পারছো তো? আমার গলার ভয়েস। আমি আরেকবার বলি শাট দ্য ফ্রন্ট ডোর, আবার আমি বলছি শাট দ্য ফ্রন্ট ডোর। দুজনের মধ্যে তফাৎ আছে, টোনের তফাৎ আছে। একবার আমি যেন স্ট্রিক্ট ভাবে বললাম, একবার আমি জোরালো ভাবে বললাম, আর একবার আমি যখন বললাম যে শাট দ্য ডোর, তখন আমি সফট ভাবে বললাম। তো টোনের ডিফারেন্স আছে। এই টোনের ডিপেন্ড করেই আমরা বলতে পারি এটা অর্ডার নাকি এটা হচ্ছে রিকোয়েস্ট। হ্যাঁ কি না? অবশ্যই বলতে পারি। কিন্তু একটা প্রবলেম আছে, শাট দ্য ফ্রন্ট ডোর যেটা, সেটা আমি কি করে বুঝবো পরীক্ষাতে? যে শাট দ্য ফ্রন্ট ডোরের যে টোনটা হবে, টোনটা লো হবে নাকি টোনটা আপ হবে, এটা কি করে বুঝবো? টোনটা স্ট্রং হবে নাকি সফট হবে, এটা কি করে বুঝবো? ওখানে তো বলার কেউ নেই, পরীক্ষাতে তো খাতা পেনে লেখা থাকবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস করণীয়, যে সেন্টেন্সের আগে প্লিজ বলে লেখা থাকবে, প্লিজ, সেই সেন্টেন্সকে আমরা রিকোয়েস্ট বলে ভাববো, আর বাকিটাকে আমরা অর্ডার, কমেন্ট এই জাতীয় জিনিস বলে ভাববো। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে যে সেন্টেন্সে আমরা প্লিজ বলে পাবো তাকে রিকোয়েস্ট মানে তাকে রিকোয়েস্ট বলে ভাববো, আর আদার্সগুলোকে আমরা কি ভাববো? অর্ডার, কমেন্ট বা বাকি জিনিসগুলো ভাববো। ক্লিয়ার হলো ব্যাপারটা? কেন ভাববো বুঝতে পেরেছি। শুধু প্লিজ হলেই আমরা রিকোয়েস্ট কেন ভাববো, কথাটা যেন খেয়াল থাকে, কারণ ওখানে কেউ বলার থাকবে না। যদি বলার কেউ থাকতো, সাপোজ কোশ্চেন নেই, কোশ্চেনের বদলে একটা মানুষ দাঁড়িয়ে আছে, বা তোমার ইন্টারভিউ হচ্ছে, সেই ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু খাতায় কলমে দেখে তুমি কি করে বুঝবে যে এখানে টোনটা হাই আছে না লোয়ে আছে? সেই ক্ষেত্রে কি দরকার? এক্সামিনার সেই ক্ষেত্রে একটা ওয়ার্ড দিয়ে দেবে, যে ওয়ার্ড দেখে তোমাদেরকে বুঝতে হবে এটা রিকোয়েস্টে আছে, অর্ডারে আছে, না কিসে আছে, নাকি সাজেশনে আছে। তো যেমন এক নম্বরে এখানে কোনোরূপ ওয়ার্ড দেয়নি, কোনরূপ ওয়ার্ড দেয়নি, যেমন হচ্ছে প্লিজ জাতীয় ওয়ার্ডটা দেয়নি। আর এর থেকেই তুমি কি বুঝতে পারলে? এটা রিকোয়েস্ট হতে পারে না, তাহলে এটা অর্ডার, কমেন্ট এই জাতীয় জিনিসে যাবে। ক্লিয়ার ব্যাপার? চলো, আর যদি এখানে প্লিজ দেওয়া থাকতো, কি বলতে? ডাইরেক্ট বলতে এটা হচ্ছে রিকোয়েস্ট। তো আমি এক নম্বরে লিখেছি, দেখো স্ট্রাকচার লিখেছি, বইয়ের স্ট্রাকচার, তারপর আমি জিনিসটি অ্যানালাইজ করব। যেমন যখনই তুমি রিকোয়েস্ট অথবা অ্যাডভাইস অথবা সাজেশন, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন এই জাতীয় জিনিসগুলোকে তুমি যখন পাবে, সেই ক্ষেত্রে তুমি কি করবে? সবার প্রথমে প্যাসিভ কিভাবে করবে? সবার প্রথমে অবজেক্ট নিয়ে আসবে, তারপরে শুড বসাবে, তারপরে ভিভার্ব, আর তারপরে ভি3 বসাবে। ক্লিয়ার হলো? এটা হচ্ছে স্ট্রাকচার। আর এরপরে তুমি যদি অর্ডার অথবা কমেন্টকে পাও, অর্ডার হোক, কমান্ড হোক, প্রহিবিশন হোক, এই জাতীয় জিনিসগুলোকে তুমি কি করবে? লেট দ্বারা করবে। লেটের পরে অবজেক্ট বি প্লাস ভি3 এই জাতীয় তুমি জিনিস তারা বসাবে। এই দুটো যেটা আমি বললাম, এটা টোটালি হচ্ছে বইয়ের স্ট্রাকচার। বইয়ে যেরকমভাবে দেওয়া থাকে সেটাকেই আমি লিখে দিলাম। যদি কেউ আমার কথা পরবর্তীতে না বুঝতে পারো, তারা এই স্ট্রাকচার দেখে কাজ চালিয়ে নিতে পারো। যখনই রিকোয়েস্ট হোক, অ্যাডভাইস হোক, এই জাতীয় জিনিস হবে, অবজেক্ট শুরুতে, তারপরে শুড, তারপরে বি, তারপরে ভি3। অবজেক্ট, শুড, বি, ভি3, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন এইগুলোর ক্ষেত্রে। তারপরে দেখতে পাচ্ছ অর্ডার, কমেন্ট, অর্ডার হোক, কমেন্ট হোক, এই জাতীয় জিনিস, প্রহিবিশন হোক, এই জাতীয় জিনিসগুলোর ক্ষেত্রে লেট, অবজেক্ট বি, ভি3 এগুলো আমরা ইউজ করব। এগুলো বইয়ের স্ট্রাকচার। চলো, এর সাথে সাথে আমি আরও আরেকখানে জিনিস অ্যাড করে দিই, সেটা হচ্ছে রিকোয়েস্ট আর দেখো অ্যাডভাইস যেখানে আছে, সেখানে তুমি চাইলে আরও আরেকখানে জিনিস যোগ করে দিতে পারো, সেটা হচ্ছে চাইলে সাজেশান যোগ করে দাও। এখানেই চাইলেই সাজেশানকে যোগ করে দাও। মানে এটা শুধুমাত্র অবজেক্ট, শুড, বি, ভি3, এটা শুধুমাত্র যে রিকোয়েস্ট, অ্যাডভাইসের ক্ষেত্রে এমন নয়, এটা সাজেশনের ক্ষেত্রেও হবে। সেরকম অর্ডার, কমেন্ট, প্রহিবিশন এইগুলোর ক্ষেত্রে কি ইউজ করব? লেট দ্বারা ইউজ করব। চলো, যে জিনিসটা বলতে চাইছিলাম, দেখো রিকোয়েস্ট, অ্যাডভাইস আর হচ্ছে এই সাজেশন, এই তিনটেই দেখো সেম ক্যাটাগরির।
কেমন ক্যাটাগরির? তুমি যখনই কাউকে রিকোয়েস্ট করবে, তুমি যখনই কাউকে অ্যাডভাইস করবে বা সাজেশন করবে, তোমার গলার ভয়েসের টোনটা কেমন হবে, মানে বা যে স্পিকার তার টোনটা কেমন হবে? সে বলবে এই দয়া করে আমাকে 10 টাকা দে, এই দয়া করে আমাকে 100 টাকা দে, এটা বলবে? নাকি সে কি বলবে যে আমাকে দয়া করে 100 টাকা দেবেন, আমার খুব দরকার আছে এই মুহূর্তে, এরকমই তো বলবে। তো এই তিনটের ক্ষেত্রেই দেখো আমাদের যে টোনটা আছে, টোনটা কেমন আছে? টোনটা সফটের দিকে আছে, বা আমরা বলতে পারি টোনটা লোয়ের দিকে আছে, তাই কি না? ক্লিয়ার হলো ব্যাপারটা? রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন, এই তিনটের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম আমাদের যে গলার ভয়েস থাকবে সেটা লোয়ের দিকে থাকবে, সেটা সফটের দিকে থাকবে। আর যখনই কোনো কিছু লোয়ের দিকে থাকবে, সফটের দিকে থাকবে, তখনই আমরা ইউজ করব অবজেক্ট, তারপরে শুড, তারপরে বি, তারপরে ভি3 আপাততভাবে। দেখো এখানে একখানা জিনিস যদি খেয়াল করো, এখানে একটা মোডাল আছে, সেটা হচ্ছে শুড মোডাল। বুঝতে পেরেছি ব্যাপার? অনেক সময় এক্সাম হলে শুড দিয়ে নাও থাকতে পারে, শুড মোডাল দ্বারা নাও থাকতে পারে, তখন সেখানে যদি চাই এখানে মাস্টও অ্যাড করে দিতে পারে, মাস্ট। বুঝতে পেরেছি ব্যাপার? তো এগুলো ডিপেন্ড করবে অপশানের উপরে, ধীরে ধীরে করে জিনিসগুলো বুঝতে পারবে তোমরা। তারপরে দেখো অর্ডার হোক, কমান্ড হোক, প্রোহিবিশন হোক, এই জাতীয় জিনিসগুলো কাকে রিপ্রেজেন্ট করছে? তুমি যদি কাউকে অর্ডার দাও, তুমি এরকমভাবে বলবে এই আমার লেদার জ্যাকেটটা কোথায়, এরকমভাবে বলবে? নাকি অর্ডার যদি বলো তাকে কি বলবে? আমার লেদার জ্যাকেটটা খোঁজো, এটাই তো বলবে। তো এরকম অর্ডার হোক, কমেন্ট হোক, এই জাতীয় জিনিসে আমাদের যে টোনটা থাকে, টোনটা না অনেক হাই থাকে, হাই থাকে, বা বলতে পারি অনেকটা স্ট্রং থাকে, অনেকটা কি থাকে, স্ট্রং থাকে। তো এই ক্ষেত্রে কি আসে, আমাদের লেট আসে। আমি এর পরবর্তীতে তোমাদেরকে বুঝাবো কেন, মানে যখনই আমাদের টোন হাই থাকে তখন কেন লেট থাকে, এর পরের ভিডিওতে আমি বোঝাবো। এই তফাৎটা বোঝাবো যে লেট আর অ্যালাউ দিয়ে আমি ব্যাপারটা বোঝাবো যে কেন যখন টোন হাই তখন আমি লেট ইউজ করছি। বুঝতে পারলাম? তো লেট, অবজেক্ট, বি আর ভি3 এটা হবে স্ট্রাকচার। কিন্তু অনেক সময় আরও আদার্স কিছু জিনিস হতে পারে, যেমন এখানে লেট ইউজ না করে হতে পারে সেন্টেন্সের শুরুতে অবজেক্টও বসতে পারে, অবজেক্টের সাথে যে কোনো মোডাল ভার্ব বসতে পারে, যেমন কোন মোডাল ভার্ব বসতে পারে, মাস্ট মোডাল ভার্ব বসতে পারে, আর মাস্টের পরে আমরা জানি বি ভার্ব বসে, আর বি ভার্বের পরে কি বসে, ভি3 বসে। ক্লিয়ার হলো? দেখো আমি এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো বললাম, যেগুলো ইয়েলো কালারে লেখা আছে, সেগুলো হচ্ছে বইয়ের স্ট্রাকচার। বাকি যত কিছু বললাম সেগুলো বলতে চাইলাম এক্সামিনারের পয়েন্ট অফ ভিউ থেকে। এক্সামিনার ডাইরেক্ট চাইলে অবজেক্ট শুড বি ভি3 দিতে পারে, লেট অবজেক্ট বি ভি3 দিতে পারে, আবার কখনো কখনো না এক্সামিনার এগুলো না দিয়ে তোমাকে কি ঘুরিয়ে দিতে পারে, শুডের বদলে মাস্ট দিতে পারে। এই যে শুডের বদলে তোমাকে কি দিতে পারে, মাস্ট দিতে পারে। আবার এই লেটে না লিখে লেটের বদলে, অর্ডার আর কমান্ডে লেটের বদলে অবজেক্ট, অবজেক্টের পরে মাস্ট, মাস্টের পরে বি, আর বি এর পরে ভি3 দিয়েও কিন্তু প্যাসিভ ভয়েস করে দিতে পারে। এই কারণে আমি শুরুতে বললাম নিজেকে ওপেন রাখো, শুধু বইয়ের মধ্যে যেটা লেখা আছে, যে স্ট্রাকচার, শুধু সেটা নিয়ে কাজ করাটা কখনোই কিন্তু স্মার্ট হবে না। চলো এক্সাম্পলের মাধ্যমে আমি বুঝাবো, তাহলে তোমাদের সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে। 1 নাম্বার বলেছে শাট দ্য ফ্রন্ট ডোর। শাট করো, কাকে শাট করো? ফ্রন্ট ডোরকে শাট করো। তো চলো 1 নাম্বার কে কাজ করি। আগে বলো এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কি রিকোয়েস্টকে বোঝাচ্ছে, মানে রিকোয়েস্টকে বোঝাচ্ছে, নাকি অর্ডার, কমান্ড, এই জাতীয় জিনিসকে বোঝাচ্ছে? তোমরা বলে এটা তো রিকোয়েস্ট বোঝাচ্ছে না, কারণ রিকোয়েস্ট বোঝালে প্লিজ হতো। তো চলো এটা অর্ডার বোঝাচ্ছে, আর অর্ডার যখনই বোঝাবে তখনই আমরা কি দ্বারা করব, লেট দ্বারা করব, বইয়ের স্ট্রাকচার। তো চলো লেট দ্বারা করি। তো লেট, তারপরে অবজেক্ট দরকার। অবজেক্ট কি আছে? দ্য ফ্রন্ট ডোর। অবজেক্ট হচ্ছে দ্য ফ্রন্ট ডোর। তো লেটের পরে আমরা লিখব হচ্ছে অবজেক্ট দ্য ফ্রন্ট ডোর, ফ্রন্ট ডোর। এরপরে আমাদের কি দরকার? বি ভার্ব দরকার। তো ডাইরেক্ট বি বসে গেল, লেটের কারণে আমরা কি বসালাম? বি বসালাম। মনে রাখবে লেটটা কি, লেট না, লেটও হচ্ছে একটা ভি1 বা ভি0 ফর্ম বলতে পারো। লেটও একটা ভার্ব, আর লেটের পরে যেটা আছে, লেটের পরে যেটা আছে সেটাকে আমরা কি বলবো? অবজেক্ট বলবো। লেট দ্য ফ্রন্ট ডোর বি, তারপরে কি আসবে? ভি3। শার্টের ভি3 কি হয়? শার্টই হয়।
ক্লিয়ার হলো কি বলতে চাইলাম ব্যাপারটা? লেট দ্য ফ্রন্ট ডোর বি শাট, এটা গেল এক নাম্বার, যেটা সাধারণত আমাদের আমাদের হচ্ছে ভয়েস চেঞ্জে থেকে থাকে। দু নাম্বার চান্স, এক্সামিনার এক নাম্বারকে না দিয়ে দু নাম্বারও দিতে পারে। কি দিতে পারে? যেটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, ইউজ মোডাল, ইউজ মোডাল ভার্ব। এক্সামিনার চাইলে মোডাল ভার্বও কিন্তু ইউজ করতে পারে। কি মোডাল ভার্ব? সব থেকে বেশি চান্স আছে মাস্ট ইউজ করার, তো সেটাই আমি লিখে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো লেট থাকবে না। তোমরা হয়তো বইয়ের থেকে পড়ে গেলে যে হচ্ছে অর্ডার কমান্ডের ক্ষেত্রে আগে আমরা ডাইরেক্ট লেট বসাবো, আর অপশানে দেখলে আরে লেট বলেই কিছু নেই, এবার কি করবে? সুতরাং নিজেকে না পুরো নলেজটা সুন্দর করে তৈরি করো নিজের মধ্যে, যাতে কোনো জায়গাতে এক্সামিনার যতই ঘুরাক না কেন তোমার কাছে যাতে পুরো কনসেপ্ট থাকে, তাকে সেই কোশ্চেনকে সুন্দর করে হ্যান্ডেল করার। তো আমরা প্রথমেই অবজেক্ট লিখে নেব, দ্য ফ্রন্ট ডোর, দ্য ফ্রন্ট ডোর। এরপরে আমাদের দরকার হচ্ছে মোডাল। মোডাল আমি বললাম যে আমরা চাইলে মাস্ট ইউজ করতে পারি, যদি মাস্ট না থাকে মাস্টের মতো অন্য কোনো মোডালও ইউজ করতে পারে এক্সামিনার। দ্য ফ্রন্ট ডোর মাস্ট, তারপরে আমার কি দরকার হচ্ছে মাস্ট, যেহেতু আমাদের কি হয়ে গেল, আমাদের মোডাল ভার্ব হয়ে গেল, এরপরে আমাদের কি বসবে? বি বসবে, এরপরে বসবে হচ্ছে ভিতরি, আর ভিতরি কি হয়ে গেল? শার্ট, SHUT, শার্ট। এরপরে এক্সামিনার চাইলে বাই ইউ বলেও লিখতে পারে, আবার না চাইলে বাই ইউ নাও লিখতে পারে, ডিপেন্ড করবে এক্সামিনারের উপরে। ক্লিয়ার হলো কি বলতে চাইলাম? দেখো এখানে বাই ইউ এক্সামিনার যদি লেখে কিসের ভিত্তিতে লিখবে? কারণ এখানে যেটা উজ্জ্ব আছে, সাবজেক্ট কি উজ্জ্ব আছে? সাবজেক্ট হচ্ছে ইউ উজ্জ্ব আছে। এক্সামিনার চাইলে এই ইউকে না লিখেও দিতে পারে, ইউ লেখা আছে বলে কেউ কিন্তু ঘাবড়ে যাবে না। তৃতীয় নম্বর আরও আর একটা অ্যাপ্রোচে আমরা কমপ্লিট করব। তৃতীয় নম্বর এর আরও আর একটা চান্স আছে ভয়েস চেঞ্জ হওয়ার, এটা আমরা একটু পরে দেখব। তো আমি 3 নাম্বার বলে লিখে রাখলাম, চলে আসি পরেরটাতে। ফাইন্ড মাই লেদার জ্যাকেট। আগে বলো হচ্ছে এটা কি অর্ডার, কমেন্ট, রিকোয়েস্ট নাকি অ্যাডভাইস? তোমরা বলে প্লিজ নেই, তাই এটা অর্ডার বা কমেন্ট দ্বারাই করব। তো সবার আগে আমরা লেট দ্বারা করব, তো লেট বসিয়ে দিলাম। লেটের পরে আমার অবজেক্ট দরকার, ফাইন্ড হচ্ছে ভার্ব, ভার্বের পরে যেটা থাকবে সেটাই আমার অবজেক্ট হয়ে গেল। ফাইন্ড মাই লেদার, ফাইন্ড মাই লেদার জ্যাকেট। আর লেটের পরে কি বসবে? লেটের পরে যে অবজেক্ট বসলো, অবজেক্টের পরে কি বসবে? লেটের জন্য বি হয়ে গেল। বি এর পরে কি দরকার? ফাইন্ডের থার্ড ফর্ম, ফাইন্ডের থার্ড ফর্ম কি হয়ে গেল? ফাউন্ড হয়ে গেল। এক্সামিনার চাইলে এরপরে বাই ইউ লিখতেও পারে, নাও চাইলে নাও লিখতে পারে। 2 নম্বর জিনিস লিখি, 2 নম্বরে আমরা কি দ্বারা করব? মাস্ট দ্বারা করব, কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো হয়ে গেল মাই লেদার জ্যাকেট, মাই লেদার জ্যাকেট, মাই লেদার জ্যাকেট। মোডাল কোনটা বসবে? মাস্ট বসবে সাধারণত। মাস্টার পরে আমরা জানি কি বসে যায়? বি। মাস্টার মোডাল অক্সিলারি পরে মেন ভার্ব, বি ভার্বের V0 ফর্ম বসে। মাই লেদার জ্যাকেট মাস্ট বি ফাউন্ড। তারপরে কি লিখবো? বাই ইউ। চাইলে বাই ইউ লেখো, অথবা চাইলে না লেখো, মানে জেনে রাখো যে যে কোনো রকম কিন্তু হতে পারে। এরও তৃতীয় নম্বর অ্যাপ্রোচ হতে পারে। কি হতে পারে সেটা আমরা পরে গিয়ে দেখবো। আগে ইনট্রানজিটিভ শিখবো, তারপরে আবার 3 নম্বরকে সলিউশনে আসবো। চলো আসি হেল্প মি। এবার বলো 3 নম্বরে হেল্প মিটা কি হতে পারে? এটা কি অর্ডারকে বোঝাবে, রিকোয়েস্টকে বোঝাবে, কমেন্টকে বোঝাবে, কাকে বোঝাবে? চলো আমি বললাম যে এটা হচ্ছে অর্ডার, আর অর্ডার যদি হয় তাহলে টোন হাই হয়ে যাবে, অথবা যদি কমেন্ট হয় টোন হাই হবে। আমি বললাম হেল্প মি, হেল্প মি, ঠিক আছে? তোমরা বলে না 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 না, সামনের জনকে তুমি যদি এরকমভাবে বলো হেল্প মি, তাহলে সামনের জন্য কি কখনো হেল্প করবে? করবে না। টোনকে কি করো? লো করো, টোনকে সফট করো। তুমি বললে যে হেল্প মি, আমাকে সাহায্য করুন, হেল্প মি, দয়া করে সাহায্য করুন। তো এটাকে আমরা কি বুঝলাম? রিকোয়েস্ট। এখানে তো প্লিজ বলে লেখা নেই, আর এখানে প্লিজ বলে লেখার দরকার নেই। যদি কারো কাছে সাহায্য চাও তবে তো কি হবে? সেটা অবশ্যই টোন তোমার নিচেই থাকবে। টোন যদি হাই থাকে তবে সে কি হয়ে যাবে? পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাবে, সে তোমাকে কোনো সাহায্য করবে না। তাই সেই ক্ষেত্রে বাধ্যতামূলক টোন লোয়ে থাকবে, আর টোন যদি লোয়ে থাকে সেটাকে কি বোঝাবে? রিকোয়েস্ট। আর রিকোয়েস্ট বোঝালে আমরা কি জানি? রিকোয়েস্ট বোঝালে আমরা স্ট্রাকচার জানি, অবজেক্ট শুড বি আর V3, অবজেক্ট শুড বি আর V3। চলো কাজ করি। অবজেক্ট দেখতে পেলাম মি, মি এর বদলে কি বসে গেল? আই বসে গেল। অবজেক্টের পরে আমরা কি বললাম? যে শুড বসবে। অবজেক্টের পরে বসে গেল শুড, শুডের পরে আমরা জানি কি বসে? বি বসে, আর তারপরে V3 বসে। V3 কি হয়ে গেল? হেল্পড। আর তারপরে এক্সামিনার চাইলে এখানে বাইয়ের পরে ইউ চাইলে দিতেও পারে, আর না চাইলে নাও দিতে পারে, এক্সামিনারের মর্জি।
ক্লিয়ার হলো? এখানে দেখো শুডের বদলে অনেক সময় কি ইউজ করতে পারে, শুডের বদলে মাস্ট ও মোডাল ভার্ব কিন্তু ইউজ করতে পারে। মানে আমি বলতে চাইলাম এক্সামিনার হেল্প মি দেওয়া আছে বলে শুড যে মোডাল ভার্ব অলওয়েজ ইউজ করবে এমন কোনো কিন্তু গ্যারান্টি নেই। সাধারণত শুড বলে থাকবে, কিন্তু শুড যে সব জায়গায় থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। সাপোজ শুডই নেই অপশানে, সেই ক্ষেত্রে এক্সামে রয়েছে মাস্ট বলে, মাস্ট বলে রয়েছে, তুমি কাকে ক্লিক করবে? মাস্টকে ক্লিক করবে। অবশ্যই বাকি স্ট্রাকচারগুলোকে খেয়াল রাখতে হবে। চলো আসি পরেরটাতে, প্লিজ কিপ দ্য ডকুমেন্টস, কি যোগ করা আছে প্লিজ, কি বুঝতে পারলে কোনটা এটা? এটা কি এটা কি হচ্ছে বলো কোনটা এটা, কমেন্ট নাকি রিকোয়েস্ট? তোমরা বলো এটা রিকোয়েস্ট। আর রিকোয়েস্ট যদি হয় তবে সবার আগে আমরা যোগ করে দেবো হচ্ছে দ্য ডকুমেন্টস, ইউজ করলাম হচ্ছে দ্য ডকুমেন্টস, দ্য ডকুমেন্টস। ডকুমেন্টসের পরে কি আসবে? শুড আসবে। যেহেতু কেন শুড আসবে? কারণ এখানে আমার টোনটা কিসে আছে? লোয়ে আছে। শুড বি, এরপরে কিপের থার্ড ফর্ম কি হয়ে গেল? কেফট হয়ে গেল। ক্লিয়ার হলো ব্যাপারটা? আর তারপরে চাইলে বায়ু দিতে চাইলে দাও, না চাইলে না দাও, জেনে রাখো ব্যাপারটা। আচ্ছা, এরও না 2 নাম্বার চান্স, মানে এরও 2 নাম্বার চান্স থাকবে যেখানে ভয়েস চেঞ্জ হওয়ার, 2 নাম্বার, এরও 2 নাম্বার চান্স থাকবে ভয়েস চেঞ্জ হওয়ার। এটা আমি ইন্ট্রান্সিটিভের পরেই তোমাদেরকে বলবো। চলো আসি পরেরটা, ক্লিন ইয়োর রুম। ক্লিন ইয়োর রুম কি বোঝাচ্ছে? এটা কি রিকোয়েস্ট বোঝাচ্ছে? রিকোয়েস্ট অবশ্যই হতে পারে, রিকোয়েস্ট অবশ্যই হতে পারে, কিন্তু এক্সামে কি করে বুঝবে এটা রিকোয়েস্ট নাকি অর্ডার? দেখবে যে প্লিজ অ্যাড করা আছে কিনা। বাস্তব জীবন আর পরীক্ষার জীবনে কিছু অন্তর আছে, খেয়াল রাখবে এই ব্যাপারগুলো। যদি রিয়েল লাইফের ব্যাপার হতো তবে সামনের জন্য টোন শুনে বুঝে যেতে, কিন্তু পরীক্ষাতে টোন শোনার কোনো সুবিধা নেই আমাদের। তো আমরা শুরু করব অর্ডার বা কমেন্ট যদি হয় তবে আমরা কি দ্বারা শুরু করব? লেট দ্বারা শুরু করব। লেটের পরে দরকার হচ্ছে অবজেক্ট। ক্লিন কি? ক্লিন হচ্ছে ভার্ব, ক্লিনের পরে ইয়োর রুম। তো লেট ইয়োর রুম, লেটের পরে কি বসে? বি বসবে। আর ক্লিনের থার্ড ফর্ম কি হয়ে গেল? ক্লিনড, ক্লিনড। তারপরে বাই ইউ যদি দরকার হয় বাই ইউ অ্যাড করতে পারে। 2 নাম্বার ফর্ম কি করতে পারি? যেহেতু এটা আমরা এখানে মাস্ট মোডাল দ্বারাও কিন্তু ইউজ করতে পারি। তো শুরু করতে পারি আমরা ইয়োর রুম দ্বারা। ইয়োর রুম মাস্ট বি, ইয়োর রুম মাস্ট বি ক্লিনড, ক্লিনড। এখানে বা ইউ চাইলে থাকতে পারে, না চাইলে নাও থাকতে পারে। এর 3 নম্বর অ্যাপ্রোচ আমরা একটু পরেই দেখতে পারবো। তো এখনো পর্যন্ত বুঝতে পারলাম ট্রানজিটিভের ব্যাপারটা। চলো একবার আমরা একটু রিক্যাপে আসি। ইন্টারোগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আজ শুরু করেছি। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে বুঝতে পারলাম? এমন সেন্টেন্স যেখানে ইউ উজ্জ থাকে, কিন্তু সবাই জানে যে এর আগে ইউ আছে। আর ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যেখানে কমান্ড, অর্ডার, প্রহিবিশন, রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশন, মানে 2 ক্যাটাগরির জিনিস আছে। কোনো জায়গায় টোনটা হাই আছে, কোনো জায়গায় টোনটা লো আছে। মানে কোনো জায়গায় তোমার গলার ভয়েস সফট হতেই হবে। তুমি কাউকে হেল্প চাইছো, তোমার টোন হাই, চলবে না। তুমি কাউকে অর্ডার করছো, তুমি কাউকে কমেন্ড করছো, কমেন্ড যেমন আর্মির অফিসাররা কমেন্ড করে, বুঝতে পেরেছি? সাবধান, বিশ্রাম, এগুলোকে কমেন্ড বলি আমরা। তো এই জাতীয় যখন জিনিসগুলো করবে, সফট গলার ভয়েস রেখে যদি করো তো চলবে না। যে জায়গায় সফট সেই জায়গায় সফট, যে জায়গায় স্ট্রং সেই জায়গায় স্ট্রং রাখতে হবে। আর এরই ভিত্তিতে আমরা কি করেছি? 2 রকমভাবে আমরা হচ্ছে 2টো স্ট্রাকচার রেডি করেছি। একটা রিকোয়েস্ট, অ্যাডভাইস, সাজেশনের উপরে, আর একটা অর্ডার, কমেন্ট, আর একটা হচ্ছে অর্ডার, কমেন্ট, প্রহিবিশন, এই জাতীয় জিনিসের উপরে। তো দেখো হচ্ছে রিকোয়েস্ট অ্যাডভাইসে গলার ভয়েস নিচে থাকবে, আর গলার ভয়েস নিচে থাকলেই আমরা লেট ব্যবহার করব না। লেট তখনই ব্যবহার করব যখন ব্যাপারটাকে স্ট্রং করে বলা হয়, মনে থাকবে ব্যাপারটা। তো শুড রয়েছে, আমরা যেখানে রিকোয়েস্ট অ্যাডভাইসের ক্ষেত্রে শুড ইউজ করব, মানে টোন গলার ভয়েস নিচের দিকে গেলেই আমরা শুড ইউজ করব, আর গলার ভয়েস উপরের দিকে গেলেই আমরা কি ইউজ করব? লেট। শুধু এই কথাটাকে মনে রাখবে। আর লেট যদি না থাকে অপশানে কি থাকতে পারে? মাস্ট থাকতে পারে, অথবা মাস্ট জাতীয় মোডাল থাকতে পারে। এবার চলে আসবো আমরা ইনট্রানজিটিভের দিকে। ইনট্রানজিটিভ, ইম্পারেটিভে যে ইনট্রানজিটিভ যে ভার্বগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব। দেখো ইনট্রানজিটিভ মানে কোনগুলো? যেমন গো, গেট আউট, এগুলো ইনট্রানজিটিভ। এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচার যেটা হবে, আচ্ছা সবার আগে বলো ইনট্রানজিটিভের কি ভয়েস চেঞ্জ হয় কি হয় না? ইনট্রানজিটিভের ভয়েস চেঞ্জ হয় না বলে আমরা জানি, আর একদম সঠিক জানো। কিন্তু ইম্পারেটিভের ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জ হবে, ইনট্রানজিটিভের ভয়েস চেঞ্জ কিন্তু হবে।
খেয়াল থাকে ব্যাপারটা, যে ইনট্রানজেটিভ মানে ইম্পারেটিভ সেন্টেন্সের ইনট্রানজেটিভ জাতীয় ভার্বের কি হবে, ভয়েস চেঞ্জ কিন্তু হবে। কিভাবে হবে স্ট্রাকচারটা বলে দিই। ইউ আর রিকোয়েস্টেড, দেখো এই জাতীয় সেন্টেন্সগুলো কেমন, রিকোয়েস্ট, অর্ডার, সাজেশন, প্রহিবিশন, কমেন্ট, এইগুলোই তো বোঝায়। তো সেন্টেন্স যেমন যেটা বোঝাবে সেখানে তুমি কি লিখবে, সবার আগে লিখবে হচ্ছে ইউ আর, সবার আগে লিখলে ইউ আর, তারপরে যদি সেন্টেন্স রিকোয়েস্ট বোঝায় তো রিকোয়েস্টেড লিখবে, অর্ডার বোঝালে অর্ডার, সাজেশন বোঝালে সাজেস্টেড, প্রহিবিশন বোঝালে প্রহিবিটেড, তারপরে টু এর পরে V1 লিখবে। ক্লিয়ার হলো? চলো একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি। যেমন বলেছে গেট আউট, গেট আউটটাকে আমরা কি বলে লিখবো, গেট আউট বলেছে, গেট আউট, গেট আউট বেরিয়ে যাও। এটা দেখতে পাচ্ছি এটা সাধারণত অর্ডারই বোঝাচ্ছে, তো আমরা লিখবো ইউ আর অর্ডার্ড, তারপরে কি রয়েছে, টু রয়েছে, মনে রাখবে টুটাকে দিতে কেউ ভুলে যাবে না, টু গেট আউট, টু গেট আউট। এটা হয়ে গেল আমাদের প্যাসিভ। কার প্যাসিভ হলো, ইম্পারেটিভ সেন্টেন্সের ইনট্রানজেটিভ ভার্বের প্যাসিভ হলো। কিন্তু মনে রাখবে ইনট্রানজেটিভের আদার যে সেন্টেন্সগুলো রয়েছে সেখানে কিন্তু কোনো ভয়েস চেঞ্জ হবে না। চলো এবার আমরা একটু এর একটুখানি আমরা খোঁজ করি, যে মানে খোঁজ মানে কি, কোথা থেকে ইউ আর অর্ডার্ড বলে আসলো, আর কেন এই যে ইনট্রানজেটিভের হচ্ছে ভয়েস চেঞ্জ হলো, সেটাকে একটু সেটাকে আগে বোঝার চেষ্টা করি। যদি তোমরা বোঝার চেষ্টা করো তবে দেখো এই যে গেট যে ভার্বটা ছিল, আগে আমরা কোশ্চেনের দিকে আসি, আমাকে বলো যে এখানে ইনট্রানজেটিভ ভার্বটা কোনটা। গেটই তো ইনট্রানজেটিভ ভার্ব, খুব ভালো করে বুঝবে যে কথাটা বলবো, পুরোপুরি নিজেকে পুরো ডিপে নিয়ে নাও যদি হচ্ছে এই কনসেপ্টটা বুঝতে চাও। গেট এখানে হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব, হ্যাঁ কি না? আমরা জানি ইনট্রানজেটিভ ভার্বের প্যাসিভ হয় না, একদম কারেক্ট জানি। দেখো যেখানে আমরা প্যাসিভ করেছি সেখানে কি গেটের কোনো প্যাসিভ করেছি, গেটের কোনো প্যাসিভ করিনি। প্যাসিভ করেছি কার জানো, দেখো অর্ডারের প্যাসিভ করেছি, প্যাসিভ করেছি আমরা কার, অর্ডারের। এর থেকে কি বুঝতে পারলাম, যে কনসেপ্ট আমরা আগে শিখে এসেছি সেই কনসেপ্ট ঠিকই আছে। ইনট্রানজিটিভের কোনো প্যাসিভ হয় না, প্যাসিভ কার হয়েছে, অর্ডারের। আর অর্ডার কোথা থেকে এনেছি, এক্সট্রা টেনে এনেছি। এক্সট্রা কোথা থেকে টেনে এনেছি, ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে অর্ডার, রিকোয়েস্ট, সাজেশন এই জিনিসগুলো থাকে সেখান থেকে টেনে এনেছি, তার প্যাসিভ করছি, মানে এই অর্ডারের প্যাসিভ করছি, কিন্তু এই গেটের কিন্তু প্যাসিভ করিনি। বুঝতে পারলাম কথাটা? তাহলে প্যাসিভ হচ্ছে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে যেটা ছিল তার প্যাসিভ হচ্ছে, কিন্তু গেটের প্যাসিভ হচ্ছে না। তাহলে আমি দেখতে পেলাম আগে যে কনসেপ্ট শিখেছি সেটাও ঠিক, আর এটাও ঠিক যে ইম্পারেটিভ সেন্টেন্সে ইনট্রানজেটিভ সেন্টেন্সের প্যাসিভ হচ্ছে। দুটোই কন্ডিশন স্যাটিসফাই করলো কি করলো না, করলো। বুঝতে পেরেছি? এবার তোমাদের প্রশ্নে আরও আরেকখানে কোশ্চেন আসতে পারে, স্যার ইউ আর অর্ডার্ড কোথা থেকে এলো, এটা ইউ আর অর্ডার্ড কোথা থেকে এলো, এটাকে বোঝার জন্য আরেকটু ভালো করে বোঝো তোমরা ব্যাপারটা। সাপোজ আমি শুরুতেই যেটা বলেছিলাম যে গেট আউট, তুমি সামনে কাউকে যে দাঁড়িয়ে রয়েছে তাকেই তো তুমি বলবে গেট আউট। তো গেট আউট তুমি কাকে বলছো, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, তোমার সামনে কে দাঁড়িয়ে আছে, ইউ দাঁড়িয়ে আছে। তুমি ইউকে কি করছো, আমি ইউকে কি করছি, আমি ইউকে কি করলাম, অর্ডার করলাম। আমি ইউকে অর্ডার করলাম, আই অর্ডার ইউ, কি করলাম, যে গেট আউট। হ্যাঁ কি না? আগে দেখো এই কথাটা বুঝতে পারলে কি না, এখানে যে এক নাম্বার সেন্টেন্স যেটা লেখা আছে গেট আউট বলে, একে কি আমি এরকমভাবে লিখতে পারি, আই অর্ডার ইউ, মানে আমার সামনে তো তুমি দাঁড়িয়ে আছো, আমি তোমাকে অর্ডার করলাম, আমি অর্ডার করলাম তোমাকে গেট আউট। হ্যাঁ কি না? তোমরা বল একদম সঠিক। আর এখানকার যে সঠিক জিনিস সেটা হচ্ছে এই পর্যন্ত বক্সে যেটা আছে সেটা এখানে উচ্চ অবস্থায় আছে, আর প্যাসিভটা করলাম ঠিক তারই। দেখো ইউ যেটা রয়েছে, ইউ চলে এলো শুরুতে, ইউর পরে কোন ভার্ব বসে, বি ভার্বের কোনটা বসবে, আর বসলো, আর মেন ভার্বের থার্ড ফর্ম, মেন ভার্ব মানে অর্ডার, অর্ডারের থার্ড ফর্ম, ইউ আর অর্ডার্ড। ক্লিয়ার হলো ব্যাপারটা? কোথা থেকে ইউ আর অর্ডার্ড এলো, কোথা থেকে ইউ আর রিকোয়েস্টেড এলো, কোথা থেকে সাজেস্টেড এলো, কোথা থেকে প্রহিবিটেড এলো, এই ব্যাপারগুলো সমস্ত কিছু জিনিস কিন্তু এগুলো। যেমন আই অর্ডার ইউ এটাও থাকতে পারতো, আই রিকোয়েস্ট ইউ, আই সাজেস্টেড ইউ, আই প্রহিবিট ইউ। বুঝতে পেরেছি ব্যাপারটা? আই সাজেস্ট ইউ, যে আই অ্যাডভাইস ইউ, যে কোনো কিছু থাকতে পারতো। তাকে কি করে দেবে, ইউটাকে শুরুতে আনলে, এই যে ইউ যেটা রয়েছে একে তুমি শুরুতে নিয়ে আসলে, তারপরে জানো কোনো অক্সিলারি ভার্ব এখানে ছিল না, অক্সিলারি ভার্ব ছিল না, তাই ভি ভার্বের কোন রূপ বসবে, ইউর পরে আরই বসবে, তারপরে ভি3 বসবে।
ক্লিয়ার হলো ব্যাপারটা, ইউ আর অর্ডার্ড। এবার থেকে যদি কেউ তোমাদের জিজ্ঞাসা করে বলো তো এখানে ইউ আর অর্ডার্ড কেন এলো, নাকি শুধু বইয়ে যেমন লেখা আছে মুখস্থ করে নেবো, না মুখস্থ করো না, একটুখানি বোঝার চেষ্টা করো। যদি 2 মিনিট নিয়ে ভাবতে, যদি 2 মিনিট একটুখানি পুরো ধৈর্য সহকারে ভাবতে যে গেট আউট গো, গেট আউট আমি কাকে বলছি, আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে তাকেই তো বলছি গেট আউট, আর তাকে আমি অর্ডার করলাম, আই অর্ডার ইউ গেট আউট, আই অর্ডার ইউ গেট আউট। ক্লিয়ার হলো ব্যাপারটা। আর আই অর্ডার ইউর কি করে দিলাম, প্যাসিভ করে দিলাম। আচ্ছা, দ্বিতীয় নাম্বার সেন্স হচ্ছে, এর কি আর কোনো রকম প্যাসিভ হতে পারে? চলো দ্বিতীয় নাম্বার সেন্সের আগে আমরা অন্য জিনিসে আসি, যে স্যার একখানা জিনিস আমাকে বলুন, এখানে তো গেট আউটের আগে এখানে তো কোনো রকম টু ছিল না। ভালো করে বুঝবে এবার ঘটনাটা, খুব ভালো করে বুঝে নাও। স্যার এখানে ইউর পরে তো কোনো রূপ টু ছিল না, কিন্তু আপনি এখানে টু কেন অ্যাড করেছেন, টু কেন অ্যাড করেছেন, আর স্ট্রাকচারে কেন বলে হচ্ছে এই টুটাকে অ্যাড করে নিতে, কেন এই টুকে অ্যাড করে নিতে বলে, তো ভালো করে বোঝো। যদি তোমাদের সামান্যভাবে কজেটিভ ভার্বের যদি হচ্ছে নলেজ থাকে, কজেটিভ ভার্ব, আবার বলে দিচ্ছে কজেটিভ ভার্বের যদি নলেজ থাকে, তো এই ব্যাপারটা বুঝতে পারবে। সাধারণত যখনই কাউকে কোনো কিছু কমেন্ট দেওয়া হয়, যদি যাকে কমান্ড দেওয়া হবে, যেমন এখানে কাকে কমান্ড দেওয়া হচ্ছে, ইউকে কমান্ড দেওয়া হচ্ছে। কি কমান্ড দেওয়া হচ্ছে, যে গেট আউট। কথাটাকে ভালো করে বুঝে নাও। আমি বললাম কাকে কমান্ড দিচ্ছি, ইউকে কমান্ড দিচ্ছি। কি কমান্ড দিচ্ছি, যে গেট আউট। দেখো এই কমান্ড আর যাকে কমান্ড দিচ্ছি তারা পাশাপাশি আছে, সেই ক্ষেত্রে কখনো টু বসে না। টু মানে হচ্ছে প্রিপোজিশন, টু হচ্ছে আমাদের প্রিপোজিশন, আর প্রিপোজিশনের কাজ হচ্ছে কাউকে জয়েন করা, কাউকে জয়েন করা প্রিপোজিশনের কাজ। কিন্তু এখানে আমি জয়েন কাকে করব, এই যে ইউর, এখানে আমার তো জয়েন করার কেউ নেই, আমি অর্ডার করলাম ইউকে গেট আউট, এগুলো তো পরপর সিকোয়েন্স অনুসারে চলতে আসছে, তো এখানে টু কেন বসাবো? কিন্তু দেখো এই টু যখন আমার শুরুতে চলে এলো, এই টু যখন আমার শুরুতে চলে এলো, ইউ আর অর্ডার্ড, এরপরে দেখো যদি আমি শুধু গেট আউট বলি, তবে দেখো সিকোয়েন্স কি মেনটেন করছে, কোনো সিকোয়েন্স মেনটেন করছে না। সেই জন্য আমাদের একে জয়েন করার জন্য, মিনিংকে সঠিক রাখার জন্য আমাকে ইউজ করতে হবে টুকে। ক্লিয়ার হলো ব্যাপারটা? যেন টোটালি যেন ব্রেনের মধ্যে হচ্ছে জিনিসটা ঢুকে যায়, আর মুখস্থ যেন না করতে হয়। ইন্ট্রান্সিটিভে কিভাবে করবো, ইউ আর অর্ডার্ড, ইউ আর সাজেস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর প্রহিবিটেড। বুঝতে পারলাম ব্যাপার? কেন হলো, লজিক সমস্ত কিছু বলে দিয়েছি। টু কেন এলো, এই টুকে ভুলে যেও না, কিন্তু টু কেন এলো সেটাও যেন খেয়াল থাকে। চলো 2 নম্বরে চলে আসি। গো বলেছে, 2 নম্বরে বলেছে গো। চলো গোকে কিভাবে করতে পারি, তো গো মানে কি বুঝবো, অর্ডারকে বুঝবো, কমেন্টকে বুঝবো, কমেন্ট নয় সাধারণত অর্ডারকে বোঝানো যায় এটা। তো আমি কি লিখবো, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড। আশা করি কেন বুঝতে পেরেছো, ইউ আর অর্ডার্ড হলো। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি ছিল, গোয়ের যেটা লেখা ছিল সেন্টেন্সটা কি ছিল, কে বলবে? লেখা ছিল অর্ডার আই অর্ডার ইউ গো, আই অর্ডার ইউ গো। কেন আমি এখানে টু ইউজ করিনি, এখানে কেন টু ইউজ করিনি? কারণ দেখো ইউ, যাকে, যে ব্যক্তিটা রয়েছে, যাকে আমি কমেন্ট দিচ্ছি, সে যেখানে রয়েছে ঠিক তার পাশেই কমেন্টটা রয়েছে। কি কমেন্ট করলাম, যে গো যাও। কি কমেন্ট করেছি, গো যাও। তাহলে এর পাশাপাশি আছে, তাই আমি টু ইউজ করছি না। টু কখন ইউজ করে আমি এখনই বলে দিলাম। তো ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড, তোমাকে অর্ডার করা হচ্ছে, তোমাকে অর্ডার করা হচ্ছে। এবার কি, এবার দেখো ইউ আলাদা জায়গায় আছে, আর গো যেটা কমেন্ট করা হলো সেটা আলাদা জায়গায়। এই কারণে আমাদের একটা প্রিপোজিশন বসাতে হবে যোগ করার জন্য, সেটা হচ্ছে টু, আর টু এর পরে কি বসবে, গো। চলে আসি পরেরটাতে, লেখা আছে কিপ কোয়াইট। তো এটা দেখেই বুঝতে পারছো এখানেও অর্ডার। সাধারণত যখন কেউ কাকে তুমি বলবে যে চুপ করো, আমাকে বলো তুমি কাকে বলবে চুপ করো, যে কেমনভাবে তুমি কাকে বলবে চুপ করো, আর তুমি যখন বলবে চুপ করো, তোমার গলার ভয়েসটা কেমন হবে, একটু ন্যাচারালি ভাবে ভাবো, নর্মাল ভাবে ভেবে আমাকে বলো। সাপোজ তুমি কোনো ক্লাসের টিচার, তুমি কোনো স্কুল টিচার, তুমি ক্লাসে ঢুকছো, ঢুকে দেখলে যে বিশাল চিৎকার চেঁচামেচি করছে, তুমি তখন কিভাবে বলবে, যে চুপ করো? তুমি এরকম ভাবে বলবে চুপ করো, এরকম বলবে, নাকি এরকম ভাবে বলবে এই চুপ করো? কিভাবে বলবে? তুমি বললে যে আমাকে ওই বাচ্চারা যখন কথা বলছে তার থেকেও আমাকে জোরে বলতে হবে, তার মানে আমার টোনটা কেমন গেল, টোনটা হাই গেল। আর টোন যদি হাই যায়, আশা করি বুঝতে পারছো এটা কোন দিকে চলে যাবে, অর্ডারের দিকে, কমান্ডের দিকে, এই জাতীয় জিনিসের দিকে। তো আমি এখানে কি করে দেবো, কিপ কোয়াইট। তো আমি লিখে দিলাম ইউ আর অর্ডার, ইউ আর অর্ডার্ড টু কিপ
টু কিপ কোয়াইট। বানানটার দিকেও খেয়াল রাখবে তোমরা। চলো আসি পরেরটাতে, ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড, পরিশ্রম করো। তো পরিশ্রম করো কি কোন সেন্সে বোঝায়? কেউ কাউকে কখন পরিশ্রম করার কথা বলতে পারে? তার মানে সে কাউকে সাজেশন করছে। তো সাজেশন যেহেতু বুঝাবে তাহলে কি লিখতে পারি? ইউ আর সাজেস্টেড। ইউ আর সাজেস্টেড। ইউ আর সাজেস্টেড, তারপরে কি লিখবো? ওয়ার্ক হার্ড লিখবো নাকি টু ওয়ার্ক হার্ড লিখবো? তোমরা বলে টু ওয়ার্ক হার্ড লিখবেন। টু ওয়ার্ক হার্ড। কেন টু অ্যাড করলাম? কারণ এখানে যে আমি সাজেশনটা যেটা দিলাম, যে সাজেশন বা যে কমেন্টটা দিলাম যে কঠিন পরিশ্রম করো, কঠিন পরিশ্রম করো, এই যে কমেন্ট যেটা রয়েছে সেখানে যাকে দিলাম তাদের মধ্যে ডিস্টেন্স অনেক দূরে, তাহলে তার জন্য কি করতে হবে? জয়েন করতে হবে কোনো কিছু দ্বারা, তাই টু দ্বারা আমরা জয়েন করলাম। যেমন এখানে ওয়ার্ক হার্ড ছিল, অ্যাকচুয়ালি সেন্টেন্সটা কি ছিল? আই সাজেস্ট ইউ, আই সাজেস্ট ইউ ওয়ার্ক হার্ড। বুঝতে পেরেছি ব্যাপারটা? চলো আসি পরেরটা, গো অ্যাওয়ে। আমি বলতে পারি, অর্ডারও বলতে পারি, যে কোনো কিছু যেমন অপশানে থাকবে। মনে রাখবে অপশানের উপরে ডিপেন্ড করে সমস্ত খেলা হবে। ইউ আর অর্ডার্ড। সাপোজ অর্ডার বলেই কোনো কিছু নেই, এক জায়গায় আছে শুধু সাজেশন, তো লেখো সাজেশন। সেই ক্ষেত্রে অর্ডারই লিখতে হবে, এমন কোনো ব্যাপার নেই, যেমন অপশানে সেই অনুসারে রিয়াকশান দেবে। আমি এই কারণে বলতে চাই যে মুখস্থ বিদ্যা নয়। ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার, তারপরে কি লিখবো? টু গো অ্যাওয়ে। টু গো অ্যাওয়ে। কেন টুটা ইউজ করবো আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু বুঝে গেছো, আর এটা কিন্তু পুরো নোট করে খাতাতে লিখে রাখবে। তো এই পর্যন্ত কোনো প্রবলেম? কোনো প্রবলেম নেই। চলো এবার আমরা একটু নেগেটিভ শিখে নিই একটা। কীভাবে আমরা নেগেটিভ করতে পারি, ইম্পারেটিভ সেন্টেন্সে নেগেটিভ কীভাবে করতে পারি। তো একটা দেখিয়ে দিলেই এনাফ সেটা তোমাদের কাছে। ডু নট গো দিয়ার। ডু নট গো দিয়ার, সেখানে যেও না। তো এটা কিভাবে করতে পারি? ইউ ইউ আর ইউ আর অর্ডার দিয়ে করি আমরা। ইউ আর অর্ডার্ড। আচ্ছা সাপোজ ধরে নাও এটা নেগেটিভ আমরা করব। নেগেটিভ, এটা যদি নেগেটিভ না থাকতো, যদি পজিটিভ থাকতো, তবে কি থাকতো? শুধু গো দিয়ার থাকতো। তো যদি পজিটিভ থাকতো কি লিখতাম? ইউ আর অর্ডার্ড, কি লিখতাম তারপরে? টু গো দেয়ার, এটাই তো লিখতাম। কিন্তু এখানে কি আছে? আমার নেগেটিভ আছে। আর নেগেটিভ যদি করতে হয় তাহলে নট ইউজ করতে হবে। প্রশ্ন হচ্ছে নটটা কোথায় ইউজ করব? নটকে ইউজ করব এই জায়গাতে, নটকে ইউজ করব এখানে, নাকে ইউজ করব এখানে, নাকে ইউজ করব এখানে। এটাই হচ্ছে একটু প্রবলেম। ব্যাস এই জিনিসটাকে একটুখানি আজকে বলে রাখবো, আজকে বলে দেবো, আর জিনিসটাকে মাথায় রাখবে। দেখো এখানে কি আছে? টু এর পরে কি আছে? গো আছে। টু এর পরে গো আছে, আর টু এর পরে গো যখনই থাকবে এটা ইনফিনিটিভের মতো কাজ করবে। ইনফিনিটিভ যখনই টু এর পরে সাধারণত আমাদের কি বসে? V0 ফর্ম বসে। আর এই টোটাল যে পার্টটা রয়েছে তাকে আমরা ইনফিনিটিভ বলি। আর ইনফিনিটিভকে যদি কখনো নেগেটিভ করতে হয় আমরা সবসময় ইনফিনিটিভের আগে কি দেব? নট দেব। বুঝতে পারলাম? তো টু এর সাথে গো আছে, এর মিডিলে কোনো সময় আমরা কিন্তু নট বসাবো না। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে নটটা কোথায় বসাবো? ইনফিনিটিভের আগে, তাহলে নট বসে গেল এখানে। এই পজিশনগত এরর কিন্তু পরীক্ষাতে চলে আসে, তাই আমি এইভাবে করে তোমাদেরকে বলার চেষ্টা করলাম। কি দাঁড়ালো? ইউ আর অর্ডার টু গো দিয়ার। সাপোজ সেন্টেন্সটা ছিল ইউ আর অর্ডার টু গো দিয়ার, আমি নেগেটিভ করব ইউ আর অর্ডার নট টু গো দিয়ার। ইউ আর অর্ডার টু গো দিয়ার, তুমি তোমাকে আদেশ দেওয়া হলো তুমি সেখানে যাও, তোমাকে আদেশ দেওয়া হলো তুমি সেখানে যেও না। ইউ আর অর্ডার নট টু গো, ইউ আর অর্ডার নট টু গো। টু নট গো নয়, নট টু গো। নট টু গো ইনফিনিটিভের আগে নট বসে, ইনফিনিটিভকে ভেঙে, মানে টু আর V0-র মাঝে কিন্তু কেউ বসে না সাধারণত, খেয়াল থাকে জানো। তো নেগেটিভ আমরা কমপ্লিট করলাম। এর আগে ট্রান্সিটিভের কিছু কিছু ফর্ম আমাদের বাকি আছে, সেই জিনিসগুলোকে আমরা একটু কভার করে নিই। ট্রান্সিটিভে আমাদের এখানে 3 নম্বর ফর্মটা বাকি ছিল, যে 3 নম্বর শাট দ্য ফ্রন্ট ডোর। একে আমি কিভাবে লিখতে পারি? শাট দ্য ফ্রন্ট ডোর আমরা দেখতে পেলাম এটা আমাদের টোনটা কেমন ছিল? হাইয়ে ছিল। আর হাইয়ে যদি থাকে এটা অর্ডারকে বোঝাবে। ঠিক যেমন ইনট্রান্সিটিভে করেছিলাম ঠিক সেমভাবে আমরা এখানে করতে পারি। ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার টু শাট দ্য ডোর, টু শাট দ্য ডোর। বুঝতে পেরেছি ব্যাপার? যেমন ইনট্রান্সিটিভে করলাম সেম জিনিস আমরা কিন্তু ট্রান্সিটিভের ক্ষেত্রেও করতে পারি। এক্সামিনার যে ট্রান্সিটিভের ক্ষেত্রে যে শুধু শুড দ্বারা মাস্ট দ্বারাই আসবে এমন ফিক্সড রুলস রেগুলেশন কোথাও নেই। নিজেকে বলেছি বরাবরই
খুব ভালো করে মানে শিক্ষাটা নাও, যেমন খুশি দেখে এক্সামিনার সাপোজ 1 নাম্বার জিনিসও নেই, 1 নাম্বার পার্টও নেই, পরীক্ষাতে 1 নাম্বার অপশানও নেই, 2 নাম্বার অপশানও নেই, রয়েছে 3 নাম্বার অপশান, তোমার জানাই নেই, তাহলে তুমি না করেই তো চলে আসবে। তো 3 নাম্বারও হতে পারে, এই জিনিসটা খেয়াল রাখবে। ঠিক 2 নম্বরে চলে আসি, ফাইন্ড মাই লেদার জ্যাকেট। সেমভাবে করো, এটা অর্ডার যেহেতু তাহলে ইউ আর অর্ডার্ড করো, ইউ আর অর্ডার্ড। তারপরে কি লিখবো, টু যোগ করব, টু এর পরে যেমন আছে সেরকম লিখে দেবো ফাইন্ড মাই লেদার জ্যাকেট, ফাইন্ড মাই লেদার জ্যাকেট, লেদার জ্যাকেট। বুঝতে পারলাম। চলে আসি পরেরটাতে, হেল্প মি। এবার বলো এখানে কি লিখতে পারি, হেল্প মি। তো এখানে ইউ আর কি হবে, ইউ আর অর্ডার্ড হবে নাকি রিকোয়েস্ট হবে, তুমি বলে রিকোয়েস্ট হবে, ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। মনে রাখবে ভি থ্রি অলওয়েজ, ভি থ্রি। কেন ভি থ্রি সেটা তো বলে দিয়েছি। এরপরে কি টু যোগ হবে, অবশ্যই টু যোগ হবে, কারণ ইউকে বলা হচ্ছিল, ইউকে বলা হচ্ছিল, কি বলা হচ্ছিল, হেল্প মি। এবার এর আলাদা হয়ে গেছে, তাই এখানে আমি কি যোগ করে দেবো, টু প্রিপোজিশন অবশ্যই অ্যাড করে দেবো। প্লিজ কিপ দ্য ডকুমেন্টস, কি লিখবো, প্লিজ বলেছে তাই রিকোয়েস্ট করে দেবো, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। তারপরে কি যোগ করবো, টু দেবো। তারপরে প্লিজ কিপ দ্য ডকুমেন্ট, আর এখানে প্লিজ দেওয়ার কোনো দরকার পড়বে না, কারণ আমি রিকোয়েস্ট আগেই দিয়ে দিয়েছি। তো কি করে দেবে, কিপ দ্য ডকুমেন্টস, কিপ দ্য ডকুমেন্টস, ডকুমেন্টস। ক্লিয়ার হলো। ক্লিন ইয়োর রুম, বলো কি হবে, এটা অর্ডারকে বোঝাচ্ছে, তাহলে ইউ আর অর্ডার্ড লেখো, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড হয়ে গেল। তারপরে কি, ক্লিন দ্য রুম। তো এবার ক্লিন দ্য রুমকে শুধু লিখবে, তোমরা বলে না টু যোগ করবো, টু ক্লিন দ্য রুম, টু ক্লিন ইয়োর রুম, টু ক্লিন ইয়োর রুম। ব্যাস কমপ্লিট। কোনো প্রবলেম এই পর্যন্ত, কোনো প্রবলেম আছে কি না দেখো, আশা করি কোনো প্রবলেম নেই। ইম্পারেটিভ সেন্টেন্স খুব ইজি। ইম্পারেটিভ সেন্টেন্সে দেখতে পেলাম ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ। ট্রানজিটিভে একটু স্ট্রাকচারকে মেনটেন করলাম, যেমন হচ্ছে অবজেক্ট শুড বি ভি থ্রি, তারপরে দেখতে পেলাম যে লেট অবজেক্ট বি ভি থ্রি, মোডালও ইউজ হতে পারে। আরও জিনিস দেখতে পেলাম যেটা ইনট্রানজিটিভে ব্যবহৃত হলো, যে ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর সাজেস্টেড, এটাও কিন্তু ট্রানজিটিভেও ব্যবহার হতে পারে। এক্সামিনার যেমন খুশি দিতে পারে, রেডি থাকো তার জন্য। ইনট্রানজিটিভে তো আমি বললাম ইউ আর রিকোয়েস্টেড, অর্ডার, সাজেস্টেড, প্রোহিবিটেড। কেন ইউ আর অর্ডার্ড হলো, কেন ইউ আর সাজেস্টেড হলো, এই ব্যাপারগুলো খুব ভালো করে খাতায় লিখে নেবে। আর তার সাথে সাথে টু প্রিপোজিশন কেন বসলো এটাও ভালো করে লিখে নেবে। আর এটা যদি হয়ে যায় তো তোমাদের এক্সারসাইজ এই দুটো থাকবে এক্সারসাইজ, ডু দিস ওয়ার্ক ফর হার আর টেক প্রপার রেস্ট। যত রকমভাবে করা পসিবল তত রকমভাবে করে আমাকে জানাও আর কি, যদি সম্ভব হয়। ডু দিস ওয়ার্ক ফর হার আর টেক প্রপার রেস্ট, হয়তো লেখাটা একটু ছোট, ডু দিস ওয়ার্ক ফর হার আর টেক প্রপার রেস্ট। পরের দিন আমরা শুরু করব লেট দিয়ে, খুব ইম্পর্টেন্ট টার্ম হবে পরের দিন, লেট জাতীয় কিভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি।